হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12 এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি এই চ্যাপ্টারটা থেকে আমরা গ্রিফিথের পরীক্ষা সম্বন্ধে আলোচনা করব। জাস্ট আগের ক্লাসে আমরা হার্সে এবং চেজের পরীক্ষা সম্বন্ধে পড়েছিলাম, আজকে আমরা পড়ব গ্রিফিথের পরীক্ষা সম্বন্ধে। তো এটাই আর কি ব্যাকটেরিয়ার রূপান্তর ভবনের পরীক্ষা নামে পরিচিত। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন কাকে বলা হয়। দেখো, ট্রান্সফরমেশন মানেই বোঝা যাচ্ছে যে একটা জিনিস থেকে আর একটা জিনিসে ট্রান্সফর্ম হয়েছে, রূপান্তর হয়েছে। কিসের রূপান্তর হয়েছে না, একটা মাধ্যমে যদি কোনো একটা ডিএনএ থাকে, সেই ডিএনএটা বা তার অংশটা দেখো সরাসরি মাধ্যম থেকে ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়। শুধুমাত্র যে একটা ব্যাকটেরিয়া কোষ থেকে আর একটা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করেছে তাই নয়, সেই ব্যাকটেরিয়া কোষের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাচ্ছে, তার মানে কি রূপান্তর ঘটাচ্ছে। সেজন্য একে বলা হচ্ছে ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন। ট্রান্সফরমেশনের এই পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী ফ্রেডেরিক গ্রিফিথ, এই নামটা আমাদের মনে রাখতে হবে। তিনি এই পরীক্ষাটার জন্য ডিপ্লোকক্কাস নিউমোনি নামক একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রথম এই ট্রান্সফরমেশন এই প্রক্রিয়াটা অবলোকন করেন, মানে দেখতে পান আর কি। তো ডিপ্লোকক্কাস নিউমোনি এই যে ব্যাকটেরিয়াটা, দেখো নিউমোনি এই ব্যাকটেরিয়াটার নামটা আমরা শুনেছি। এই ব্যাকটেরিয়াটা নিউমোনিয়া নামক ফুসফুসের প্রদাহজনিত একটা রোগ সৃষ্টি করে। এই যে নিউমোনিয়া রোগ তোমরা সবাই শুনেছ, এটা কি, এটা হচ্ছে একটা ফুসফুসের প্রদাহজনিত রোগ। ওকে, তো এই ফ্রেডরিক গ্রিফিথ এই ডিপ্লোকক্কাসের দুটো স্ট্রেন নির্বাচন করেছিলেন। কি কি, একটা হচ্ছে আভিরুলেন্ট স্ট্রেন এবং আরেকটা হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন। এরপর আমরা চলে আসি যে আভিরুলেন্ট স্ট্রেন কাকে বলা হয়। দেখো, বলে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ওপর ক্যাপসুল না থাকায় কোষ প্রাচীরটা অমসৃণ হয়, অর্থাৎ অমসৃণ মানে হচ্ছে রাফ, আমরা জানি রাফ হয়। তো এই ব্যাকটেরিয়াটা যদি আমাদের দেহে আক্রমণ করে তাহলে কি হবে, যে আমাদের দেহে যে শ্বেত কণিকাটা আছে সেটা সহজেই এই স্ট্রেনকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিনষ্ট করতে পারবে। কোন স্ট্রেনটাকে, আর স্ট্রেনটাকে, যে স্ট্রেনটার কোষ প্রাচীরের বাইরে কোনো ক্যাপসুলের আবরণ থাকছে না, সেটা আর কি এই আমাদের, সেটা যদি আমাদের দেহকে যদি অ্যাটাক করে, আমাদের দেহে যদি অ্যাটাক করে, তাহলে আমাদের দেহে উপস্থিত শ্বেত রক্তকণিকাটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেবে, বিনষ্ট করে দেবে। এই ধরনের স্ট্রেনটাকে, এই ধরনের ব্যাকটেরিয়া স্ট্রেনটা রোগ সৃষ্টি করতে পারে না, রোগ সৃষ্টি করতে পারে না। তাই এই স্ট্রেনটাকে বলা হচ্ছে আভিরুলেন্ট স্ট্রেন বা আর স্ট্রেন। এটাকে 2R স্ট্রেন বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখব এবার ভিরুলেন্ট স্ট্রেন কাকে বলে। ভিরুলেন্ট স্ট্রেন হচ্ছে ঠিক তার অপোজিট। ওখানে দেখেছিলাম যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মানে বাইরে কোনো ক্যাপসুলের আবরণ আর কি ছিল না, ক্যাপসুল ছিল না। এখানে দেখব যে এই যে ব্যাকটেরিয়াটা আছে এর বাইরে, কোষ প্রাচীরের বাইরে আছে কি না ক্যাপসুলের আবরণ, এটা হচ্ছে ক্যাপসুল। তো ক্যাপসুলটা থাকার জন্য কি হয়, স্মুথ প্রকৃতির হয়, সেই জন্য স্মুথ থেকে এটা এস প্রকৃতির বলা হয়। আর কি হচ্ছে, এই ব্যাকটেরিয়াটা যদি আমাদের দেহে আক্রমণ করে তাহলে আমাদের দেহে উপস্থিত যে শ্বেত রক্তকণিকাটা আছে সেটা যখন, মানে আমাদের ইমিউন সিস্টেমে উপস্থিত শ্বেত রক্তকণিকাটা যেটা আছে সেটা যদি এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তো ব্যাকটেরিয়ার বাইরে একটা ক্যাপসুলের আবরণ আছে, তার ওটা রক্ষা কবচ। তো সেটাকে যদি একটা শ্বেত রক্তকণিকা আক্রমণ করে, সেই ব্যাকটেরিয়াটা কিছু করতে পারবে না। তাই ব্যাকটেরিয়াটা তখন আমাদের দেহে রোগ সৃষ্টি করবে। কি রোগ, যেহেতু ডিপ্লোকক্কাস নিউমোনি, রোগ সৃষ্টি করবে নিউমোনিয়া। তো সেটাই বলেছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ওপর ক্যাপসুল থাকায় কোষ প্রাচীরটা মসৃণ হয়, অর্থাৎ স্মুথ হয়। শ্বেত রক্তকণিকা এদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করতে পারে না, তাই এরা দ্রুত বংশবৃদ্ধি করে এবং এরা রোগ সৃষ্টি করতে পারে। তাই এদেরকে বলা হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন বা রোগ সৃষ্টিকারী স্ট্রেন। এবারে আমরা গ্রিফিথের মেন পরীক্ষাটাতে আমরা চলে আসি। প্রথমে আমরা আভিরুলেন্ট স্ট্রেন এবং ভিরুলেন্ট স্ট্রেন সম্বন্ধে জানলাম। আশা করি এটাতে কোনো অসুবিধা নেই। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো, প্রথমে হচ্ছে জীবিত 2R ব্যাকটেরিয়া স্ট্রেনটা নেওয়া হয়েছে। 2R অর্থাৎ আর যেহেতু এটা হচ্ছে আভিরুলেন্ট স্ট্রেন, অর্থাৎ এটা রোগ সৃষ্টি করতে পারে না, এটা হচ্ছে আভিরুলেন্ট, অর্থাৎ এটা রোগ সৃষ্টি করতে পারছে না। সেই ক্যাপসুল বিহীন ব্যাকটেরিয়া স্ট্রেনটাকে ইনজেক্ট করা হলো একটা জীবিত ইঁদুরের মধ্যে। ওকে, বোঝা গেছে। এবার যদি এটা ইনজেক্ট করা হয় দেখা যাবে যে ইঁদুরটা জীবিতই আছে। এটা দেখো জীবিত ইঁদুর,
কেন জীবিত? কারণ এই যে ব্যাকটেরিয়াটা সেটা তো রোগ সৃষ্টি করতে পারে না, তাই সেটা যার দেহে ইনজেক্ট করা হোক সেটা জীবিতই থাকবে, সেটা মারা যাবে না। 1 নাম্বার গেল এটা, এটা হচ্ছে 1 নাম্বার। নেক্সট আমরা দেখবো এরপর যে 2 নাম্বারটাতে কি হয়েছে। 3S ব্যাকটেরিয়া স্ট্রেন যদি একটা জীবিত ইঁদুরের দেহে ইনজেক্ট করা হয়, 3Sটা আমরা জানি এটা হচ্ছে যে ভিরুলেন্ট, অর্থাৎ যেটা রোগ সৃষ্টি করে, সেই ব্যাকটেরিয়া স্ট্রেনটা যদি একটা ইঁদুরের দেহে ইনজেক্ট করা হয় তাহলে দেখা যাবে যে ইঁদুরটা মৃত, অর্থাৎ ইঁদুরটা মারা যাবে। কেন না, এর দেহে 3S ব্যাকটেরিয়ার স্ট্রেন পাওয়া গেছে যেটা রোগ সৃষ্টি করতে পারে, তাই এটা ইঁদুরের দেহে প্রবেশ করানোর পর ইঁদুরটা রোগ হয়েছে এবং ইঁদুরটা মারা গেছে। বোঝা গেছে? তাহলে 2 নাম্বার স্টেপ গেল যে 3S ব্যাকটেরিয়া যেটা ভিরুলেন্ট, রোগ সৃষ্টি করতে পারে, সেটা যদি একটা জীবিত ইঁদুরের দেহে ইনজেক্ট করা হয় তাহলে ইঁদুরটা মারা যাবে। 2 নাম্বার দেখলাম। 3 নাম্বার এবার দেখব যে তাপ প্রয়োগে মৃত 3S ব্যাকটেরিয়া স্ট্রেন, তাপ প্রয়োগে মৃত 3S ব্যাকটেরিয়া স্ট্রেন যেটা, সেটা যদি একটা জীবিত ইঁদুরের দেহে ইনজেক্ট করা হয় তাহলে দেখা যাবে যে ইঁদুরটা জীবিত। কেন না, এর মধ্যে থাকা যে রোগ সৃষ্টিকারী যে জিনিসটা, যেহেতু তাপ প্রয়োগে মৃত বলেছে, তাই এই ব্যাকটেরিয়াগুলো যেহেতু মৃত, তাই এর মধ্যে কোনো রোগ সৃষ্টি করতে পারছে না। ওকে, বোঝা গেছে? এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এরপর দেখো 4 নাম্বারটা, এখানে কি করেছে যে তাপ প্রয়োগে মৃত 3S, যেটা আমরা দেখলাম একটু আগে যে কোনো রোগ সৃষ্টি করছে না 3S, এবং জীবিত 2R, তার মানে এখানে এটাও হচ্ছে আভিরুলেন্ট, এটাও হচ্ছে আভিরুলেন্ট, অর্থাৎ কোনোটাই হচ্ছে রোগ সৃষ্টিকারী স্ট্রেন নয়। ভালো করে বুঝবে, 3S যে ব্যাকটেরিয়া স্ট্রেনটা এটাও রোগ সৃষ্টি করতে পারে না, 2R যে ব্যাকটেরিয়া স্ট্রেনটা এটাও রোগ সৃষ্টি করতে পারে না। এই দুটো একসাথে যখন একটা জীবিত ইঁদুরের দেহে ইনজেক্ট করা হলো তখন দেখা গেল যে ইঁদুরটা মৃত। কেন মৃত? এই গ্রিফিথ এই পরীক্ষাটার পর দেখলেন যে এই মৃত ইঁদুরের দেহে জীবিত 3S ব্যাকটেরিয়া স্ট্রেন পাওয়া গেছে, জীবিত 3S ব্যাকটেরিয়া স্ট্রেন পাওয়া গেছে। কি করে পাওয়া গেল? এখানে তো তাপ প্রয়োগে মৃত 3S ব্যাকটেরিয়া ছিল, তো এখানে এই যে এস মানে ভিরুলেন্ট যেটা এস স্ট্রেন, তার সেটা মৃত হলেও তার বাইরে যে ক্যাপসিডের আবরণটা ছিল সেটা কোনোভাবে এই জীবিত 2R ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার হয়েছে, দিয়ে এই 2R ব্যাকটেরিয়াটা রূপান্তরিত হয়েছে কিসে না ভিরুলেন্ট স্ট্রেনে, সেজন্য এই ইঁদুরটা মারা গেছে। তো এখানে যে গ্রিফিথের পরীক্ষাটা সেটা একটা একটা করে আমি বলে দিই। দেখো লেখা রয়েছে যে প্রথম পরীক্ষায় ইঁদুরের দেহে 2R প্রকৃতির ব্যাকটেরিয়াকে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করা হলো, দেখা গেল যে ইঁদুরটি বেঁচে আছে, 1 নাম্বার। 2 নাম্বার দেখা গেল যে অপর পরীক্ষায় ইঁদুরের দেহে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াটা প্রবেশ করানো হলো। গ্রিফিথ লক্ষ্য করেন যে ইঁদুরটি মারা গেছে, যা প্রমাণ করে যে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াটা ভিরুলেন্ট প্রকৃতির। বললাম যে শুধু যদি 3S প্রকৃতির ব্যাকটেরিয়াটা নেওয়া হয় সেটা কিন্তু ভিরুলেন্ট প্রকৃতির, অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারে। তৃতীয় পরীক্ষায় তাপ প্রয়োগ করে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যখন ইনজেকশনের সাহায্যে মৃত ব্যাকটেরিয়ার ইঁদুরে প্রবেশ করানো হলো, দেখো এই প্রকৃতির 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয়েছে তাপ প্রয়োগ করে, সেজন্য বলা হয়েছিল তাপ প্রয়োগ করে মৃত 3S প্রকৃতির ব্যাকটেরিয়া যখন ইঁদুরটা দেহে প্রবেশ করানো হয়েছিল তখন কি দেখেছিলাম যে ইঁদুরটা কিন্তু বেঁচে আছে। এই পরীক্ষার পর দেখা গেল যে ইঁদুরটি বেঁচে আছে, কারণ কি না মৃত 3S ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না, মৃত 3S প্রকৃতির ব্যাকটেরিয়াটা রোগ সৃষ্টি করতে পারছে না, এটা পারে না যেহেতু এটা হচ্ছে মৃত। এরপর কি দেখা গেল যে পরবর্তী পরীক্ষায় তাপ প্রয়োগের ফলে মৃত এই 3S প্রকৃতির ব্যাকটেরিয়াটার সঙ্গে যদি জীবিত 2R ব্যাকটেরিয়া মিশ্রিত করে ইঁদুরের দেহে প্রবেশ করানো হয় তাহলে দেখা গেল যে ইঁদুরটা মারা গেছে। এখানে কি কি ছিল? 3S প্রকৃতির মৃত ব্যাকটেরিয়া প্লাস জীবিত 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটা একসঙ্গে যখন ইঁদুরের দেহে প্রবেশ করানো হলো তখন দেখা গেল যে মৃত ইঁদুরের মানে ইঁদুরটা মারা গেছে এবং মৃত ইঁদুরের রক্ত থেকে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে শনাক্ত করলেন। সেটা কিভাবে হলো? তিনি এবার বললেন যে শেষ পরীক্ষার ফলাফল সম্বন্ধে গ্রিফিথ মন্তব্য করেন যে যে কোনো কারণে 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটা 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়েছে, তা না হলে তো 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটা আভিরুলেন্ট, রোগ সৃষ্টি করতে পারে না, সেটা তাহলে কি করে সেটা ইনজেক্ট করলে মারা যাবে। তো সেটাই বলেছে যে 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটা কোনোভাবে 3S ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়েছে। তার মতে অর্থাৎ গ্রিফিথের মতে, বিজ্ঞানী গ্রিফিথের মতে মৃত 3S প্রকৃতির ব্যাকটেরিয়ার ক্যাপসুল জাতীয় উপাদান
মৃত 3S প্রকৃতির, ভালো করে লক্ষ্য করবে যে মৃত 3S প্রকৃতির বাইরে, যে কোষপ্রাচীরের বাইরে যে ক্যাপসিডটা ছিল, তার উপাদান কোনোভাবে 2R ব্যাকটেরিয়াকে 3S ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করেছেন। তিনি এই উপাদানকে রূপান্তরকারী বস্তু বা ট্রান্সফর্মিং প্রিন্সিপাল নামে অভিহিত করেন। তাহলে আমরা লাস্ট পয়েন্টে যেটা দেখলাম যে তাপ প্রয়োগে মৃত 3S প্রকৃতির ব্যাকটেরিয়া এবং জীবিত 2R প্রকৃতির ব্যাকটেরিয়া যদি একসঙ্গে ইনজেক্ট করা হয়, তাহলে দেখা যাবে যে কোনোভাবে এই 3S প্রকৃতির ক্যাপসুলটা এই 2R প্রকৃতির ব্যাকটেরিয়াকে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াতে রূপান্তর করেছে। রূপান্তর ভবনের পরীক্ষা, রূপান্তর করেছে, তাই জীবিত ইঁদুরটা মৃত হয়ে গেছে। এটাই হচ্ছে গ্রিফিথের ট্রান্সফরমেশন পরীক্ষা। কিভাবে এই 3S প্রকৃতির ক্যাপসুলটা 2R প্রকৃতির ব্যাকটেরিয়াকে 3S প্রকৃতির ব্যাকটেরিয়ায় রূপান্তর করেছে, এটাই এখানে দেখার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। গ্রিফিথের পরীক্ষার থেকে, আজকের ক্লাসটা থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।